ওয়েস্টার্ন ঘাট অফ ইন্ডিয়া। ওকে। মেজর প্রডিউসিং কান্ট্রি হচ্ছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া, সুমাত্রা, জাভা, সারাওয়াক, এই তিনটা দ্বীপ। তারপরে শ্রীলঙ্কা, তারপরে দক্ষিণ ভারত, সাউথ ইন্ডিয়া, তারপরে ইস্ট আফ্রিকা, ইস্ট আফ্রিকার মাদাগাস্কার, মালাগাসি রিপাবলিক, রিউনিয়ন, বোতসোয়ানা, তানজানিয়া এবং বাংলাদেশের সিলেটের কিছু এলাকায় এটা চাষ হয়। সিলেটের তামাবিল, জাফলং, জৈন্তাপুর এই এলাকাগুলোতে চাষ হয়ে থাকে। ভেরি গুড। এটা একটা কস্টলি কন্ডিমেন্টস, বিভিন্নভাবে এটার ব্যবহার হয়ে থাকে, এটার ঔষধি গুণাগুণ আছে। গাছ হচ্ছে পেরিনিয়াল বুশি শ্রাবস, পেরিনিয়াল ক্লাইম্বিং শ্রাবস, পেরিনিয়াল ক্লাইম্বিং শ্রাবস, অর্থাৎ এটা আরোহী এবং বহু বর্ষজীবী একটা উদ্ভিদ। সাধারণত পাতার নোডে একটা পাতা থাকে, একটা করে নোডে একটা পাতা থাকে এবং একটা বাড থাকে, কিছু রুটস থাকে, মূল থাকে, ক্লাইম্বিং মূলস। আচ্ছা, এই বাডগুলোর থেকে দুই ধরনের ব্রাঞ্চ হয়। একটা হচ্ছে স্ট্রেট ব্রাঞ্চ, যেটাকে বলে অর্থোট্রপিক ব্রাঞ্চ। অর্থোটপিক ব্রাঞ্চ, অর্থ মিন্স স্ট্রেট, টপিক ব্রাঞ্চ। আর একটা হচ্ছে প্লাজিওট্রপিক ব্রাঞ্চ, যেটাকে বলা হয় প্লাজিওট্রপিক। প্লাজিওট্রপিক মিন্স, হচ্ছে ধনুকের মতো আর কি। এবং এই প্লাজিওট্রপিক ব্রাঞ্চে তোমার ধনুকের মতো, কে যেন বেহালা নিয়ে বসে। আমি রিপিট করি, এই বাডের থেকে দুই ধরনের ব্রাঞ্চ হয়। একটা হচ্ছে স্ট্রেট ব্রাঞ্চ, যেটাকে অর্থোটপিক ব্রাঞ্চ বলে, আর একটা হচ্ছে প্লাজিওট্রপিক, যেটা বাঁকায়ে ফুল হয়। আচ্ছা, ফুল শোনো, ফুল বিভিন্ন ধরনের ফুল হয়। তোমার মনোসিয়াস ফুল হইতে পারে, অ্যান্ড্রোমোনোসিয়াস হইতে পারে, গাইনোমোনোসিয়াস হইতে পারে, হার্মাফ্রোডাইট হইতে পারে, দ্যাটস মিন বাইসেক্সুয়াল হইতে পারে, অর্থাৎ বিভিন্ন ধরনের ফুল হয়। তবে কাল্টিভেটেড যতগুলো জাত আছে, যে সমস্ত জাত আমরা চাষ করে থাকি, অর্থাৎ পৃথিবীতে চাষ হয়ে থাকে, সেগুলো সবই হার্মাফ্রোডাইট অর্থাৎ বাইসেক্সুয়াল জাত। এরকম বাংলাদেশে একটা জাত আছে, সেটার নাম হচ্ছে জৈন্তাপুরি গোলমরিচ। এটা বাড়ি কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে এটা আসছে। এটার নাম হচ্ছে জন্তাপুরি গোলমরিচ, বাড়ি জন্তাপুরি গোলমরিচ। ওকে। আর ইন্ডিয়াতে যে দুইটা রিনাউন্ড জাত চাষ হয় ইন্ডিয়া বা শ্রীলঙ্কা, সেটা আছে কেল্লু ভ্যালি, KALLU VALI, কেল্লু ভ্যালি। আর হচ্ছে বালাঙ্কোটা, BALLANCOTA, বালাঙ্কোটা, BALLANCOTA, বালাঙ্কোটা। আর ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইস্ট আফ্রিকায় যে জাত হয়, একটা হচ্ছে সারেকি, SAREIKI, সারেকি। আর একটা কুচিং, KUCING, কুচিং।
আরেকবার রিপিট করলে ভালো হতো স্যার, আচ্ছা, ডিস্টার্ব আবার ছিল না। রিপিট করি। ইন্ডিয়াতে যে দুইটা জাত, একটা আছে কেল্লু ভ্যালি আর একটা আছে বেলাঙ্কোঠা। আর তোমার ইয়েতে যেটা ইন্দোনেশিয়া মালয়েশিয়াতে, এই তোমরা কথা বললে আমার কথা শুনবা কেমনে? ওলা পান্স, তোমার ওলা পান নিয়ে এক বিপদে আছি আমি। ইয়েস, সো আবার বলি যে ইন্দোনেশিয়া মালয়েশিয়া বা ইস্ট আফ্রিকার যে জাত হয়, একটা আছে কুচিং আর একটা সারিকি। গেল, এর যে ইনফ্লোরেসেন্স হয় তোমার স্পেডিক জাতীয় ইনফ্লোরেসেন্সে ফুল আসে এবং ফল হয়, ফলগুলো ড্রুপ ফল, ড্রুপ, DRUP, ড্রুপ ফল। ফল কাঁচা অবস্থায় সবুজ থাকে, পাকলে পরে লাল রং ধারণ করে। ভেরি গুড। এখন এর ক্লাইমেটিক রিকোয়ারমেন্টস। গোলমরিচ তোমার হট অ্যান্ড হিউমিড ওয়েদার পছন্দ করে, উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া পছন্দ করে। গোলমরিচ উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া পছন্দ করে। তাপমাত্রা 25 থেকে 35 ডিগ্রি, হিউমিডিটি অ্যাবভ 80%, অ্যানুয়াল রেনফল 250 থেকে 500 সেন্টিমিটার, 250 থেকে 500 সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে। তবে ওয়েল ড্রেন কন্ডিশনে সয়েল হইতে হবে এবং সয়েলের ভিতরে প্রচুর পরিমাণে অর্গানিক ম্যাটার থাকতে হবে। বিধায় সাধারণত এভারগ্রিন রেন ফরেস্টে এগুলো চাষ হয়ে থাকে। তোমার শ্রীলঙ্কা বলি, দক্ষিণ ভারত অর্থাৎ কেরালা বলি, বা কেরালার পাশের স্টেটগুলোতে হইতে পারে, এবং ইন্দোনেশিয়া মালয়েশিয়া এগুলো এভারগ্রিন রেন ফরেস্টে হয়ে থাকে। প্রোপাগেশন কাটিং এর দ্বারা তোমার ওই যে স্ট্রেট ব্রাঞ্চ যেটা যেটা হচ্ছে অর্থোটপিক ব্রাঞ্চ, এগুলো কেটে এনে তিনটা তিনটা করে নোড রেখে একটা করে কাটিং করা হয় এবং পলি ব্যাগে কাটিং থেকে চারা তৈরি করা হয়। এই চারাগুলো তোমার ফরেস্ট্রির নিচে লাগাই দেওয়া হয় গোড়ায়, এবং এরপরে ন্যাচারালি হইতে থাকে। সাধারণত ফুল আসে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, ফল পরিপক্ক হয় জুন জুলাই মাসে। গাছে যখন এই যে স্পেডিক্স ইনফ্লোরেসেন্স বানছে, যখন ফল টার্ন ইনটু রেড, যখন লাল হয়ে যায়, তখন ফলগুলো পেরে আনতে হবে। পেরে এনে 24 থেকে 48 ঘন্টা এক জায়গায় এই ফলের ব্রাঞ্চগুলো তোমার এক জায়গায় জমিয়ে রাখতে হবে, যেটাকে ফার্মেন্টেশন বলে। এরপরে 48 ঘন্টা বা 24 ঘন্টা পরে ফলগুলো তোমার এই ইনফ্লোরেসেন্সের বোটার থেকে সরিয়ে যাবে, তখন এগুলো ডাইরেক্ট 3-4 দিন রোদে শুকাইলে দ্যাটস বিকাম দা কমার্শিয়াল ব্ল্যাক পেপার ইন দা মার্কেট। আমরা যে গোলমরিচ খাই স্যার, হারভেস্টিং স্যার আরেকবার স্যার। হারভেস্টিং আমাদের যখন ফলের বাঞ্চগুলোতে 20 to 25% ফ্রুট টার্ন ইনটু রেড, তখন এই বাঞ্চগুলো কেটে আনতে হবে। কেটে এনে 24 থেকে 48 ঘন্টা এক জায়গায় জমায় রাখলে ফার্মেন্টেশন হবে, এর ফলে ফলগুলো আলাদা হয়ে যাবে রেখিস থেকে। তখন কত ফ্রুট? 24 ঘন্টা থেকে 48 ঘন্টা ফলগুলো রেড হবে কত পার্সেন্ট ফ্রুট? 20 to 25%। ভালো করে তোমরা নিজেরা কথা বললে শুনবা কেমনে? ভালো করে শোনো, না শোনার কোনো কারণ নাই, শুনতেই হবে, না হলে লিখবা কি? লেখো, কি লিখবা? 20 to 25% fruits when turned into red, then
harvested it and keep 24 to 48 hours for fermentation এবং ফলগুলো সরায়ে নিয়ে ডাইরেক্ট রোদে 3-4 দিন শুকাইতে হবে 3 এবং 4 দিন রোদে যদি আমরা শুকাই তাহলে কি হবে এটাই আমরা যে গোলমরিচ খাই সেটা এটাকে ব্ল্যাক পেপার বলছে আচ্ছা বিদেশিরা কিন্তু তারিখ করব কখন হ্যাঁ বুঝলাম না আচ্ছা শোনো বিদেশিরা কিন্তু এই ব্ল্যাক পেপার সরাসরি খায় না কারণ এটা ঝাল বিদেশিরা খায় হোয়াইট পেপার এখন হোয়াইট পেপার কিভাবে হয় অর্থাৎ ওই যে গাছের থেকে বাঞ্চগুলো নিয়ে এসে আমরা 7 থেকে 10 দিন রানিং ওয়াটারে রেখে দেব এর ফলে ফলের ইপিকার্প আর মেজোকার্প পচে যাবে থাকবে শুধু এন্ডোকার্প এন্ড সিড এই এন্ডোকার্প সিড দেখতে সাদা এই এন্ডোকার্প সিডটা পরে রোদ্রে শুকায়ে মার্কেটিং করে এটাকে হোয়াইট পেপার বলে স্যার আরেকবার স্যার আমি বলি প্রসেসিং হচ্ছে ব্ল্যাক পেপার আর হোয়াইট পেপার কিন্তু আলাদা you have to decide first whether you go for black paper or white paper যদি আমরা মনে করি আমরা ব্ল্যাক পেপার বানাবো তাহলে হারভেস্টিং এর পর 24 থেকে 48 ঘন্টা এক জায়গায় জমা করে রাখার পর ফলগুলো আলাদা করে ডাইরেক্ট সানলাইটে 3 to 4 ডেজ শুকাবো আর যদি হোয়াইট পেপার বানাইতে চাই তাহলে কি করব এই হারভেস্টিং এর পর বাঞ্চগুলো রানিং ওয়াটারে রাখতে হবে 7 থেকে 10 দিন রানিং ওয়াটারে রেখে দেবে রানিং ওয়াটারে রাখলে কি হবে অর্থাৎ বহিস্তক এবং মধ্যস্তক দ্যাটস মিন ইপিকার্প আর মেজোকার্প পচে যাবে থাকবে কি এন্ডোকার্প এবং এর ভিতরে সিড এটা পরিষ্কার করে ধুয়ে এনে শুকাইতে হবে যেহেতু এন্ডোকার্প সিড বোথ আর হোয়াইট ইন কালার এই জন্য এটাকে হোয়াইট পেপার বলা হচ্ছে আর কেন বিদেশিরা হোয়াইট পেপার খাবে কারণ হচ্ছে গোলমরিচ খেলে ঝাল লাগে কেন এর ভিতরে একটা অ্যালকালয়েড আছে নাম হচ্ছে স্যাভিসিন এই অ্যালকালয়েডটার নাম হচ্ছে স্যাভিসিন এই স্যাভিসিন তোমার বহিস্তক মধ্যস্তক অন্তস্তক বীজ সব জায়গায় থাকে সরি আই রিপিট এই স্যাভিসিনটা ঝালের অংশটা শুধু বহিস্তক এবং মধ্যস্তকে থাকে কিন্তু এর যে সুগন্ধি অর্থাৎ গোলমরিচের যে ফ্লেভারিং ম্যাটেরিয়াল অ্যারোমেটিক সাবস্ট্যান্স সেটা হচ্ছে দুইটা পাইপেরিন অ্যান্ড পাইপেরিডিন another two alkaloid একটা হচ্ছে পাইপেরিন another পাইপেরিডিন এই দুটো আবার সব জায়গায় থাকে কাজেই বহিস্তক মধ্যস্তক বাদ দিলে ঝাল চলে যাবে পাইপেরিন পাইপেরিডিন ওই অন্তস্তক বীজের মধ্যে থাকবে এন্ডোকার্প আর বিদেশিরা শুধু ফ্লেভার পছন্দ করে এই জন্য তারা হোয়াইট পেপার পছন্দ করে থাকে ওকে স্যার ঝালের জন্য কি জন্য স্যার ঝালের জন্য স্যাভিসিন একটা CHAVICIN স্যাভিসিন আর সুগন্ধির জন্য পাইপেরিন এন্ড পাইপেরিডিন ওকে জি স্যার স্পেলিং গুলো একটু আরেকবার আরে কিসের স্পেলিং নিয়ে লেখো পাইপেরিন PIPRIN পাইপেরিন পাইপেরিডিন একই PIPRIDIN পাইপেরিডিন হ্যাঁ এগ্রিকালচারের ডিন না পাইপেরিডিন আবার লিখে দিও না এগ্রিডিন কি বলছিলাম এই গেল হচ্ছে তেমন রোগ বালাই দেখা যায় না আর কি গোলমরিচে এবার আসো পেঁয়াজ একটা ইম্পর্টেন্ট অতি ইম্পর্টেন্ট একটা মশলা পেঁয়াজ বুঝিস
পেঁয়াজের বাংলা নাম হচ্ছে অনিয়ন। দেখছো, অনিয়ন, অনিয়ন বলে অনেকে, অনিয়ন বলে অনেকে, অনিয়ন। আচ্ছা, পেঁয়াজ অ্যালিয়াম স্যাপা, সিইপিএস স্যাপা, অ্যালিয়াম স্যাপা, অ্যালিয়েসি পরিবারের অন্তর্গত। এটার হচ্ছে অরিজিন সেন্ট্রাল চায়না। কোথায়? সেন্ট্রাল চায়না। পেঁয়াজ অনেক দেশে সবজি হিসাবে ব্যবহার হয়, বিশেষ করে ইউরোপ আমেরিকাতে। ইউরোপ আমেরিকাতে সবজি হিসাবে চাষ হয়, কারণ ওদের পেঁয়াজের মধ্যে ঝাল নাই। আর ট্রপিক্যাল সাবট্রপিক্যাল এরিয়াতে ইনক্লুডিং বাংলাদেশ এটা ব্যবহার হয় কি মশলা হিসাবে, স্পাইস হিসাবে। অবশ্য আমরা মাঝে মাঝে পান্তার সঙ্গে পেঁয়াজ খাই না, কাজে ওটা সবজি হয়ে গেল। এখন আমাদের পেঁয়াজের জাতগুলো ঝাঁজ বেশি। কি বেশি? ঝাঁজ বেশি। হ্যাঁ, বুদ্ধি হ্যাজ। এই জন্য দেখো না, পেঁয়াজ কাটার সময় চোখে ধরে এবং কি অশ্রু ঝরায়, পানি বের হয়। এটা দেখছো, পেঁয়াজ কাটার যাদের অভ্যাস আছে দেখবা পেঁয়াজ কাটার সময় অশ্রু ঝরায়। এই যে অশ্রু যে পড়ে না, এটাকে বলে পেঁয়াজ অশ্রু। কি অশ্রু? পেঁয়াজ অশ্রু। পেঁয়াজ অশ্রু। হ্যাঁ, দেয়ার আর সেভারাল কাইন্ড অফ অশ্রু। আনন্দশ্রু, দুঃখাশ্রু, পেঁয়াজ অশ্রু, তারপরে ককরাশ্রু। ককরাশ্রু বোঝো? না স্যার। এই যে মেয়েরা ককরোচ দেখলে যে ভয় পায় না, ও এটা হচ্ছে ককরাশ্রু। তারপরে আছে কমার্শিয়াল অশ্রু, বাণিজ্যিক অশ্রু। সেটা আবার কি? এই যে অ্যাক্ট্রেসরা, বুঝছো না, যারা এই যে নাটক সিনেমা করে, তারা হুট করে কান্দে ফেলে, তারা গ্লিসারিন দিয়ে কান্নাকাটি করে। গ্লিসারিন, এটাকে হচ্ছে কমার্শিয়াল অশ্রু, বাণিজ্যিক অশ্রু। এনিওয়ে, পেঁয়াজ অশ্রু কেন হয়? পেঁয়াজ কাটলে অশ্রু। পেঁয়াজের হচ্ছে ভিতরে সালফার কন্টেনিং পদার্থ আছে, যেটা তোমার কাটার পরে অক্সিজেনের সাথে অক্সিডাইজড হয়ে সালফার অক্সিডাইজড হয়, যেটা চোখে লাগলে চোখ থেকে পানি পড়ে। ক্লিয়ার? আমাদের দেশের জাতগুলোতে এই হ্যাঁ, কি বলছো? স্যার একটা প্রশ্ন ছিল। এখন আবার প্রশ্ন কেন? সে তো পরীক্ষার সময় প্রশ্ন দিব, এখন প্রশ্ন কি বলো? স্যার, পেঁয়াজের ঝাঁজে যে চোখের পানি বের হয় বা চোখে যে ঝাঁজ লাগে, এটা কি ক্ষতিকর না চোখের জন্য ভালো? মোটেই ক্ষতিকর না, মোটেই ভালো না। ভালো না, ক্ষতিকর না। ঠিক আছে? হ্যাঁ, তবে কেউ যদি কারোর কান্না দেখিতে চায়, তাহাকে পেঁয়াজ কাটিতে বসিয়া দিবা, যে ভাই আপনি একটু পেঁয়াজ কাটেন, বা আপনি একটু পেঁয়াজ কাটেন। ঠিক আছে না? অনেকে কান্না আসে না, বুঝছো, কঠিন বিষয়। স্যার সালফার অক্সাইডেশনের তার একবার বলবেন, শুনতে পাইনি। আর শোনার দরকার কি এটা? সালফার অক্সাইড শোনা। পেঁয়াজের ভিতরে সালফার কম্পাউন্ড থাকে, ভোলাটাইল সালফার কম্পাউন্ড, যেটার নাম হচ্ছে অ্যালাইল প্রোপাইল ডাইসালফাইড। আর একটা থাকে অ্যালাইল প্রোপাইল ট্রাইসালফাইড। এই সালফার কম্পাউন্ড অ্যালাইল প্রোপাইল ট্রাইসালফাইড অ্যান্ড অ্যালাইল প্রোপাইল ডাইসালফাইড, এটা যখন পেঁয়াজ কাটা হয় তখন বাতাসে অক্সিজেনের, এটা ভলাটাইল সাবস্ট্যান্স, তো অক্সিজেনের সংস্পর্শে অক্সিডাইজড হয়ে সালফার অক্সিডাইজড হয়, সালফার অক্সাইড, যেটা চোখে লাগলে তোমার অশ্রু নিবারণ হয়। বুঝছো? অশ্রু ঝরা, পেঁয়াজ অশ্রু এসে যায়। এনিওয়ে, তারপরে আসো, পেঁয়াজ বাংলাদেশে
সবচেয়ে বেশি পেঁয়াজ হয় ফরিদপুর এলাকায়, তারপরে মাদারীপুর, তারপরে তোমার পাবনা, তারপরে তোমার রাজশাহী, তারপরে রংপুর, সিলেট, এই সমস্ত জায়গায় মূলত, আর মানিকগঞ্জে, এই সমস্ত জায়গায় বেশি পেঁয়াজ উৎপন্ন হয়ে থাকে। বাংলাদেশ প্রায় 18 লক্ষ মেট্রিক টনের মতো পেঁয়াজ যে প্রয়োজন, কিন্তু উৎপাদন হয় 9 থেকে 10 লক্ষ মেট্রিক টন। প্রয়োজন কত? 18 লক্ষ মেট্রিক। হ্যাঁ, উৎপাদন অর্ধেক। বিধায় বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করিতে হয়। এই পেঁয়াজ দিয়ে বিশাল রাজনীতি চলে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল রাজনীতি, ডোমেস্টিক রাজনীতি, বুঝছো? ইন্টারন্যাশনাল রাজনীতি মানে বাইরের দেশ ভাতে মারিব, পানিতে মারিব, পেঁয়াজেও মারিব। পেঁয়াজে মেরে দেয়, এক্সপোর্ট বন্ধ করে দেয়। বিধায় এখানে পেঁয়াজে কি সেঞ্চুরি হয়ে যায়। এবার দেখছো না, আলুতে হাফ সেঞ্চুরি, পেঁয়াজে সেঞ্চুরি, আর কাঁচা মরিচে ডবল সেঞ্চুরি। বাজারের সঙ্গে তো সম্পর্ক নাই তোমাদের। পেঁয়াজে তো স্যার ডাবল সেঞ্চুরি পার করছিল, কাছাকাছি গেছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, স্যার কাঁচা মরিচ 300 টাকা কেজি গেছে। আরে মিয়া, ডবল সেঞ্চুরি প্লাস, তাই না? 300 টাকা। পেঁয়াজটা এখনই স্যার ট্রিপল সেঞ্চুরি কাছাকাছি। সেঞ্চুরি। কি সাংঘাতিক ভালো কথা। আচ্ছা, এখন আসো, কি বলতেছিলাম? পেঁয়াজ প্রয়োজনের তুলনায় আমরা অর্ধেকের মতো প্রোডাকশন করে থাকি। বাকিটা দিস ওয়ে দ্যাট উই ম্যানেজ ইট। আমরা অনেক সময় চোরাই পথে আসে, অনেক সময় ধুলাই পথে আসে। ধুলাই বোঝো? অর্থাৎ যারা মাথায় করে আনে তাদেরকে মাঝে মাঝে পুলিশে পিটনা দেয়, পিটনা দিয়ে তারপর পার করে দেয় পয়সা দিলে। এটা আছে ধুলাই পথ। আর চোরাই পথ হচ্ছে গা গডফাদারদের মাধ্যমে, চোরাকারবির মাধ্যমে আসে, এটা হচ্ছে চোরাই পথ। আর সরকারি পথ হচ্ছে কি এলসির মাধ্যমে আসে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো, পেঁয়াজ একটা দ্বিবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। কি এটা? বাইনিয়াল হার্ব। ইংরেজি দেখো দুইটা কথা, বাইনিয়াল হার্ব, আর বাংলায় বর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ। এটা মেন স্ট্রাকচার যেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম নোন অ্যাজ বাল্ব। অর্থাৎ পেঁয়াজের প্রধান অংশ, গাছের প্রধান অংশ হচ্ছে বাল্ব। এরপরে পাতা আসে, পাতাগুলোর লিফ শীটগুলো একত্রিত হয়, সিউডো স্টেম বা ফল স্টেম তৈরি করে। এরপরে উপরে পাতার পত্র ফলকগুলো অর্থাৎ ল্যামিনাগুলো গোলাকার থাকে, ক্লোজ থাকে, এবং কোর আসে অ্যাডভেন্টেশিয়াস রুট সিস্টেম। পেঁয়াজের ফুল আসে কি আম্বেল টাইপ ইনফ্লোরেসেন্সে ফুল আসে। কিসে? আম্বেল টাইপ ইনফ্লোরেসেন্সে ফুল আসে। ফুলগুলো কমপ্লিট, কমপ্লিট মানে 4টা অঙ্গই থাকে, ক্যালিক্স, করোলা, এন্ডোসিয়াম এবং গাইনোসিয়াম সবই থাকে। ফুলগুলো রেগুলার, রেগুলার মানে যে কোনো দিক থেকে তুমি সমান ভাগে ভাগ করতে পারবা। আর ফুলগুলো ট্রাইমেরাস, অর্থাৎ ফুলের বিভিন্ন অঙ্গগুলো 3 বা 3-এর গুণনীয়ক। যেরকম তোমার কি থাকে, হ্যাঁ, পেরিয়েন থাকে 6টা, তার মধ্যে 3টা সেপালের মতো দেখতে, 3টা পেটালের মতো দেখতে। এই জন্য 3টা সেপালয়েড আর 3টা পেটালয়েড। 6টা অ্যান্থার থাকে, 3টা কার্পেল থাকে, ট্রাইকার্পেলারি বলে। এই জন্য এটাকে ট্রাইমেরাস বলতেছে। ঠিক আছে? পেঁয়াজের ফুলের পলিনেশন হয় মাছির দ্বারা, মাছি, মৌমাছি না, মাছি, ডিপটেরাস ইনসেক্টের দ্বারা। আর মৌমাছি কি? হাইমেনোপ্টেরাস।
ডিপটেরাস, অর্থাৎ হাউস ফ্লাই, হর্স ফ্লাই অ্যান্ড ব্লু ফ্লাই, এই তিনটা মাছই, হাউস ফ্লাই, হর্স ফ্লাই, ব্লু ফ্লাই, এদের দ্বারা পলিনেশন হয়ে থাকে। ভেরি গুড, ভেরি গুড। পেঁয়াজের সিড দেখতে কালো, প্রিজমেটিক ইন শেপ এবং অ্যালবুমিনাস, অর্থাৎ এর মধ্যে এন্ডোস্পার্ম থাকে, এন্ডোস্পার্মিক বা অ্যালবুমিনাস বলতে পারো। ক্লিয়ার? তারপরে জার্মিনেশন হচ্ছে ইপিজিল জার্মিনেশন। কি জার্মিনেশন? ইপিজিল মেথড অফ জার্মিনেশন। এখন আসো পেঁয়াজের ক্লাইমেটিক রিকোয়ারমেন্ট। পেঁয়াজ হচ্ছে গা থার্মো অ্যান্ড ফটো সেন্সিটিভ ক্রপস। কি জিনিস? থার্মো অ্যান্ড ফটো সেন্সিটিভ ক্রপস। ক্লিয়ার? অর্থাৎ বৃদ্ধির বিভিন্ন পর্যায়ে তাপমাত্রা, বিভিন্ন রকমের তাপমাত্রা লাগে। তোমার জার্মিনেশনের জন্য 20 ডিগ্রির মতো তাপমাত্রা লাগে। তারপর গাছের গ্রোথের জন্য 10 থেকে 15 ডিগ্রি মতো বা 20 পর্যন্ত, 10 থেকে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে। আবার ম্যাচুর হওয়ার জন্য আবার 20 ডিগ্রির উপরে তাপমাত্রা লাগে। আর ফটোসেন্সিটিভ মানে আমাদের দেশের জাতগুলো, বাংলাদেশি সব জাতগুলো হচ্ছে ডে নিউট্রাল, দিবস নিরপেক্ষ। যে কোনো ডে লেন্থেই পেঁয়াজ হবে, তবে ডে লেন্থ বাড়লে ক্রপের ডিউরেশন কমে যায়, ফলনও কমে যায়। এই আর হচ্ছে বিদেশি জাতগুলো, এই যে ইন্ডিয়ার থেকে বড় বড় পেঁয়াজ আসে, চায়নার থেকে বড় বড় পেঁয়াজ আসে, বিদেশে এক একটা পেঁয়াজ 1 কেজি 1.5 কেজি ওজন, মারামারি করা যাবে পেঁয়াজ দিয়ে। ওই যে 1 কেজি 1.5 কেজি ওজনের পেঁয়াজ হচ্ছে 16 ঘন্টার কমে যদি দিন হয় তাহলে বাল্ব দিবে না, 15-16 ঘন্টা হলেও দিবে না, মাইন্ড করে বসে থাকবে। স্যার বুঝলাম না স্যার, আরেকবার না বোঝার কি আছে? হ্যাঁ, বলে আমাদের দেশের জাতগুলো যে কোনো ডে লেন্থে 8 ঘন্টা দিবস, 12 ঘন্টা দিন, 14 ঘন্টা দিন, 16 ঘন্টা দিন, 16.5 ঘন্টা দিন, 15-16 ঘন্টা দিন, যে কোনো দিনের দিবসেই তারা বাল্ব ফর্ম করে। কিন্তু দিনের দৈর্ঘ্য যত বাড়ে ফলন তত কমে যায়, অর্থাৎ ক্রপ ডিউরেশন কমে যায়। আর বিদেশি টেম্পারেট যে ভ্যারাইটিগুলো, ইউরোপ আমেরিকাতে যেগুলো হয়, মূলত বিশাল বড় বড় পেঁয়াজ হয়, সেগুলো ডে লেন্থ সেন্সিটিভ, অর্থাৎ 16 ঘন্টার নিচে দিন পাইলে বাল্ব ফর্ম করবে না। এরপরে 16 ঘন্টার উপরে দিনের দৈর্ঘ্য যত বাড়বে ফলন তত বেড়ে যাবে। এবার পরিষ্কার হয়েছে? আচ্ছা, এই আর সয়েল রিকোয়ারমেন্ট হচ্ছে ওয়েল ড্রেন, সুনিষ্কাশিত, বেলে থেকে বেলে দোআঁশ মাটি। ওকে, pH 5.6 to 7.8, pH 5.6 to 7.8। ক্লিয়ার? এখন আসো কাল্টিভেশন প্রসিডিউর। সাধারণত বীজের মাধ্যমে প্রপাগেশন হয়ে থাকে, তবে অনেক সময় আমরা ছোট ছোট পেঁয়াজ লাগিয়ে বড় বড় পেঁয়াজ করি, যেটাকে বাল্ব টু বাল্ব মেথড বলে। এই যে এখন যে মার্কেটে নতুন পেঁয়াজ এসে যাচ্ছে, এটা তারা ছোট ছোট পেঁয়াজ লাগিয়েছিল এবং এখান থেকে বড় পেঁয়াজ করা হয়েছে। পুঁটি মাছ দিয়ে যেরকম বোয়াল মাছ ধরা হয়, ছোট ছোট পেঁয়াজ লাগিয়ে বড় বড় পেঁয়াজ, এটাকে বলে বাল্ব টু বাল্ব মেথড। আর একটা আছে সিড টু বাল্ব মেথড, অর্থাৎ ট্রু সিড, বীজতলায় চারা তৈরি করিয়া আমরা ট্রান্সপ্লান্টিং করিয়া থাকি, এটাকে বলা হয় সিড টু বাল্ব। মেজর প্রোডাকশন থ্রু আউট দ্য ওয়ার্ল্ড সিড টু বাল্ব সিস্টেমে। ঠিক আছে, লাগাবো কখন? সাধারণত আমরা উইন্টার, আমাদের মেজর ক্রপ হচ্ছে এই যে এখন বীজতলাতে চারা তৈরি করে ডিসেম্বর এবং জানুয়ারিতে আমরা চারা মাঠে লাগিয়ে দেব। চারার দূরত্ব কত হবে? তোমার 15 থেকে 20 সেন্টিমিটার দূরে দূরে লাইন করিয়া
10 থেকে 15 সেন্টিমিটার দূরে দূরে চারা লাগাইতে হবে। আই রিপিট, আমাদের এখন চারা বীজতলাতে করব। বীজতলার চারা 40-50 দিন যখন বয়স হবে, অর্থাৎ ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারিতে আমরা 15 থেকে 20 সেন্টিমিটার দূরে দূরে লাইন করিয়া 10 থেকে 15 সেন্টিমিটার দূরে দূরে চারাগুলো লাগাই দেব। চারা লাগানোর আছে মাঠে জমি তৈরির সময় হেক্টর প্রতি 10 থেকে 12 টন জৈব সার দিয়ে দেব এবং 200 থেকে 300 কেজি প্রতি হেক্টরে টিএসপি সার দিয়ে দেব। আই রিপিট, চারা লাগানোর আগে অর্থাৎ জমি তৈরির সময় 10 থেকে 12 টন জৈব সার এবং 200 থেকে 300 কিলোগ্রাম টিএসপি সার প্রতি হেক্টরে অ্যাপ্লাই করে দেব। এরপরে চারা লাগানো হয়ে গেল। আর যদি আমরা বাল্ব লাগাই, বাল্ব থেকে ছোট ছোট বাল্ব থেকে বাল্ব করতে, এটা সাধারণত আগস্ট সেপ্টেম্বর মাসে লাগাইলে 2 মাসে ক্রপ হয়ে যায়। আর এই চারা লাগানোর পরে হালকা সেচ দিয়ে দিতে হবে। তারপরে উইডিং এবং মালসিং যখন প্রয়োজন তখন দিতে হবে। এরপরে আসো ইউরিয়া এবং এমওপি সার। ইউরিয়া এবং এমওপি সার 250 থেকে 350 কেজি। ইউরিয়া 250 থেকে 350 এবং এমওপি সার অর্থাৎ পটাশ সারও 250 থেকে 350 প্রতি হেক্টরে, কেজি প্রতি হেক্টরে। 2 ভাগ করে চারা লাগানোর 30 দিন পরে একবার আর 60 দিন পরে আর একবার টপ ড্রেসিং করতে হবে। 50% of urea MOP should be applied after 30 days of planting, another half after 60 days of planting. আবার আর একবারের কি আছে বললাম যে 250 থেকে 350 কেজি প্রতি হেক্টরে ইউরিয়া এবং এমওপি সার 2 ভাগে ভাগ করিয়া, 1 ভাগ চারা লাগানোর 30 দিন পর আর 1 ভাগ লাগানোর 60 দিন পরে টপ ড্রেসিং করে দিতে হবে। টপ ড্রেসিং এর পরে হালকা ইরিগেশন দিতে হবে। এছাড়া জমিতে রস না থাকলে মাঝে মাঝে ইরিগেশন দিতে হবে। প্লান্ট প্রোটেকশন মেজার, অনেক সময় চারা লাগানোর পরে তোমার মোল ক্রিকেট, ফিল্ড ক্রিকেট অথবা কাটওয়ার্ম এরা গোড়া কেটে দিতে পারে। কাজে এগুলো মারার জন্য সয়েল ইনসেক্টিসাইড আমরা দিয়ে দিতে পারি। ফুরাডান, অ্যাকালাক্স, কুরাটার, তাই না, ডায়াজিনন 10G, 14G ইত্যাদি ইত্যাদি দিয়ে দিতে পারি। 5 কেজি হেক্টর প্রতি 5 কেজি ফুরাডান বা গ্রানুলার পার হেক্টরে দিয়ে দিলে এই পোকাগুলো অত্যাচার থেকে বাঁচা যাবে। আর হচ্ছে গা আরেকটা পোকা হয় থ্রিপস, থ্রিপিডি ফ্যামিলি পোকা থ্রিপস। এই থ্রিপসটা পাতা চুষে খেয়ে নেয়, পাতা রস চুষে খেয়ে নেয়। ধান পাকলে যেরকম কালার হয়, পেঁয়াজেও এরকম কালার হয়ে থাকে। বিধায় এটাকেও তোমার সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক দিয়ে এটাকে দমন করতে হবে। ওকে, সাইপারমেথ্রিন গ্রুপে 2 ml পার লিটার পানিতে দিয়ে স্প্রে করতে হবে। রোগের মধ্যে সবচেয়ে মারাত্মক রোগ হচ্ছে পার্পল লিপ ব্লস, BLOTCH ব্লস। ব্লস মানে ফোস্কা, পার্পল লিপ অর্থাৎ পাতায় তোমার ফোস্কা পড়ে যায়, ট্যান কালারের তোমার স্পট হয়, ওয়াটারি সোকড স্পট হয়, এরপরে পুরা পাতাটা হলুদ হয়ে মারা যায়। এটা অল্টারনারিয়ার দ্বারা, অল্টারনিয়া অ্যালি এই ফাঙ্গাসের দ্বারা হয়ে যাবে। কাজে মাঝে মাঝে তোমার কপার ফাঞ্জিসাইড স্প্রে করতে হবে। 15 দিন অন্তর বা 30 দিন অন্তর করতে হবে। কুয়াশা বেশি হইলে ঘন ঘন কপার ফাঞ্জিসাইড স্প্রে করতে হবে। এরপরে পেঁয়াজের গাছ হারভেস্টিং সময় কখন হবে? পেঁয়াজের গাছগুলো ঢলে পড়বে। একটা মাঠে 20-25% গাছ যখন ঢলে পড়বে তখন পেঁয়াজগুলো তুলে আনতে হবে। এটা হাত দিয়ে টান দিলে উঠে আসবে বা নিড়ানে দিয়ে তুলে এনে মাথা কেটে শিকড় কেটে 4-5 দিন রেখে দিলে তোমার ওই যে মাথা কাটার জায়গাটা কলাপস হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। নাহলে তো ওই দিক দিয়ে রটিং ফাঙ্গাস ব্যাকটেরিয়া ধরবে। হ্যাঁ, এই জন্যে এই যে 3-4 দিন মাথা কেটে বা শিকড় অথবা মাথা রেখেই
আমরা যে রোদ্রে বা ছায়া যুক্ত জায়গায় রেখে দেব, এটাকে বলা হয় কিউরিং, কিউরিং অফ পেঁয়াজ। সো দ্যাটস অল অ্যাবাউট পেঁয়াজ। আমরা এখন পেঁয়াজের আরেকটু বাকি আছে, সেটা সিড প্রোডাকশন। সিড প্রোডাকশন অফ পেঁয়াজ কিছুই না, আমরা দুইভাবে বীজ উৎপাদন করতে পারি। আমরা বাল্ব উৎপাদনে বলছি বাল্ব টু বাল্ব, সিড টু বাল্ব। পেঁয়াজেও সিডেও তাই, বাল্ব টু সিড অ্যান্ড সিড টু সিড, দুইভাবে। আমরা পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ 10 থেকে 15 গ্রাম ওজনের পেঁয়াজ লাগাই দিয়ে ওখান থেকে ফুল হবে, ফল হবে, বীজ দিবে। অথবা আমরা সরাসরি বীজ বপন করে দিতে পারি, ওখান থেকে ফল হবে, ফুল হবে, ফল হবে, বীজ হবে। কিন্তু আমার দেশে সাধারণত আমরা সিড টু সিড মেথড করি না, কারণ ক্লাইমেটিক লিমিটেশন, এটা সময় লাগে, ঠান্ডা আবেশ লাগে। কাজে আমরা অলমোস্ট 100% বাল্ব টু বাল্ব মেথডে সিড উৎপাদন করে থাকি, সরি বাল্ব টু সিড মেথডে, বাল্ব টু সিড মেথডে, অর্থাৎ পেঁয়াজের কন্দ লাগিয়ে আমরা বীজ উৎপাদন করে থাকি। এই কন্দটা সাধারণত আমরা নভেম্বর মাসে লাগিয়ে দেই, 20-25 সেন্টিমিটার দূরে দূরে কন্দগুলো লাইন করে 15-20 সেন্টিমিটার দূরে দূরে আমরা কন্দগুলো লাগিয়ে দিই। এবং কন্দ লাগানোর সময় জমিতে আমরা যেরকম পেঁয়াজ উৎপাদন ওরকমই সার টার দিয়ে আমরা লাগিয়ে দেব। এবং ফুল থেকে আম্বেল, ফল হবে, ফলটা হচ্ছে ক্যাপসুল। একটা আম্বেলে যখন 20 থেকে 25% ফল ফেটে যাবে, তখন হারভেস্ট করে নিয়ে আসে রোদে শুকায় মাড়াই করতে হবে। এটাই হচ্ছে পেঁয়াজের বীজ পাওয়া গেল। ক্লিয়ার? কাজেই দিস ইজ অল অ্যাবাউট পেঁয়াজ অ্যান্ড আর কি গোলমরিচ। আমি জানি না সিলেবাসে নিশ্চয় আমাদের রসুন আছে, আমরা আগামী ক্লাসে রসুন নিয়ে আলোচনা করব। আর যদি অন্য কিছু থাকে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আগামী ক্লাস সারাদিন কি বার হয়, কত তারিখ হয় জানো? সোমবার, দেখি কত তারিখ হয়, নভেম্বরের 30 তারিখ হয় না? হ্যাঁ, না 23 তারিখ, না 30 স্যার। হ্যাঁ 30 হবে না? জি স্যার। আচ্ছা, 30 তারিখে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব বাকি যা আছে সবগুলো শেষ করে দিতে ইনশাল্লাহ। এটা হলেই আমাদের লেভেল 3 সেমিস্টার 1-এ আমার পার্ট যেটা সেটা শেষ হয়ে যাবে। ওকে, স্যার অল্টারনারিয়া ফাঙ্গাস দ্বারা কোন ডিজিজটা হয় পেঁয়াজে? পার্পল লিপ ব্লস, পার্পল লিপ ব্লস। জি স্যার। আরো কিছু কথা আছে? এই কারোর কোনো কথা আছে? হ্যাঁ স্যার আমাদের রেকর্ডগুলো কি দেওয়া হবে? না দেওয়ার কি আছে? স্যার আমাদের রেকর্ডগুলো কি দেওয়া হবে? না দিলে না দেওয়ার কি আছে? রেকর্ড ইজ ইট এজ এডিবল পার্ট, এটা কি আমি এডিবল করব না? ইয়েস, অ্যালাউ পার্টিসিপেন্ট টু আনমিউট দেমসেলফ। ওকে, তো আমরা হ্যাঁ আরো কোনো কথা? আচ্ছা, রেকর্ডটা কোথায় হয় যেন রেকর্ড, সেখান থেকে আমি নিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা স্যার ইন্টারনেট দেওয়ার ব্যাপারে কি কোনো কথাবার্তা হচ্ছে? কি দেওয়ার ব্যাপারে? স্যার ইন্টারনেটের প্যাকেজ বা ইয়ার ক্ষেত্রে যেটা ইন্টারনেট সার্ভিস স্যার আমাদের কি দেওয়া হবে কি? না দেওয়ার কি আছে? তোমাকে না করছে কে? না করছে কেউ? হ্যাঁ তো বলেনি স্যার। কিছু তো বলেনি স্যার। ইন্টারনেট প্যাকেজ দিবে না প্যাকেট দিবে নাকি ডিস্ক দিবে নাকি এমবি দিবে, এগুলো সব অ্যাডভাইজার অফিস থেকে কন্ট্রোল করে। এটা হচ্ছে ক্লাস টিচার বা ডিনদের বিষয় না, এটা অ্যাডভাইস, ছাত্র কল্যাণ উপদেষ্টা, যাহারা কল্যাণের ছাত্রদের কল্যাণের জন্য কাজ করিয়া থাকে। কিন্তু কোনো ছাত্রকে পিটাইয়ে মারিলেও তাহারা তাহার দিকে ভ্রুক্ষেপ করে না। তো কিসের কল্যাণ? এটা আবার কল্যাণ আছে না? তারপরেও তারা কিন্তু চেষ্টা করতেছে ইউজিসির থেকে বিভিন্ন জায়গার থেকে টাকা পয়সা নিয়ে দেওয়ার। আমি জানি না তোমাদের চেয়ারকে
কিসের চেয়ার, আরএফএল চেয়ার না চেয়ারম্যানের চেয়ার, সে চেয়ার শুড কন্ট্যাক্ট উইথ অ্যাডভাইজার। ঠিক আছে? এই চেয়ার কে বলো না? এই ক্লাস তো 3টা এক লগে হয়েছে। নাই মন না হ্যাঁ পেঁয়াজ অশ্রু কি এটা তো বললেন না। হ্যাঁ, প্যাঁচ অশ্রু বলি নাই। শোনো, ওই যে বলছি তুমি মানে পরে আসছো, শোনো নাই ওই এখন তো অ্যাডভাইজার জাকির স্যারের সাথে যোগাযোগ করো। ক্লিয়ার? আমার মনে হয় এরা তো একটা প্রণোদনা দেওয়ার কথা এবং এটা নিয়ে হইচই করতেছে। হইচই কি স্ট্রেংথে আমি জানি না, এবং এর রেজাল্ট কি তাও জানি না। তবে নেক্সট ক্লাসে দেখে আমি জাকিরকে জিজ্ঞাসা করবো, না বাবা কি খবর, তোমাদের কোনো পজিটিভ বা হালকা পজিটিভ বা মিডিয়াম পজিটিভ কোনো খবর আছে কিনা। স্যার অনেকদিন হয়ে গেল তো এই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম স্যার। আরে বাবারে না, আমাদের জিজ্ঞাসা করতে তো সমস্যা নাই, তুমি আরো একবার জিজ্ঞাসা করো, অসুবিধা নাই। যে স্যার প্রণোদনার কি হলো, ইন্টারনেট প্যাকেজ কি হলো, আরো একবার জিজ্ঞাসা করো, তাও সমস্যা নেই। স্যার কি হলো স্যার, ইন্টারনেটের কি খবর স্যার? হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। কিন্তু সমস্যা হচ্ছে এগুলো হচ্ছে ছাত্র কল্যাণ উপদেষ্টার বিষয়, তার জন্য ওনারা সঠিক তথ্য দিতে পারবেন তোমাদের। জাকির স্যারের নাম্বার আছে না তোমাদের কাছে? জি স্যার। সাংঘাতিক ভালো কথা, তাহলে ওনার সাথে প্লিজ যোগাযোগ করো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। 326 জন দেখতেছি। আমি তো শুধু ডি সেকশনের ক্লাস, কেন অন্য সেকশনের ক্লাস শেষ হয়ে গেছে, ডি ক্লাসটা নিয়েছিলাম, দেখছি তোমরা অনেকেই অ্যাটেন্ড করো। দ্যাটস